Nalta FM, Nalta FM, Nalta FM, কণ্ঠহীনের কণ্ঠস্বর Nalta FM, Nalta FM, Nalta FM, কণ্ঠহীনের কণ্ঠস্বর। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, রেডিও নলতার বিকালের সংবাদে সবাইকে শুভেচ্ছা। আজ বুধবার 24 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ, 9 আশ্বিন 1432 বঙ্গাব্দ, 2রা রবিউল সানি 1447 হিজরি। সংবাদে পুরোটার সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি আব্দুল সালাম। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। সংসদ এলাকায় হচ্ছে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন। আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড পেলেন ডক্টর ইউনূস। সিংড়িতে ভিডব্লিউবি কার্ডধারীদের মধ্যে চাউল বিতরণ। কালীগঞ্জে 2টি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে অভিযান, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা। আশাশুনিতে প্লাস্টিক ও পলিথিন দূষণ রোধে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত। নিউ ইয়র্কে ইরানি কূটনৈতিকদের কেনাকাটায় নিষেধাজ্ঞা। উদাসীনতার ভারে ভেঙে পড়েছে জাতিসংঘ, বললেন অ্যান্তোনিও গুতেরেস। বাংলাদেশ আজ স্বপ্ন দেখছে ভারতকে হারানোর। সবশেষে সাতক্ষীরা জেলার আবহাওয়া বার্তা। সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত সংবাদ। শুরুতেই জানিয়ে দেব জাতীয় সংবাদ। দীর্ঘ সময় বিমান যাত্রা শেষে নিউ ইয়র্কে অবতরণের পর বিশ্রাম না নিয়েই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন কর্মসূচিতে যোগ দিয়েছেন। স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে এক বৈঠককালে তিনি বলেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অবাধ, সুস্থ ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। নির্বাচনের জন্য দেশ সম্পূর্ণ প্রস্তুত। বৈঠকে সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতি সহায়তা অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। অন্যদিকে জাতীয় সংসদ ভবন এলাকার ভেতরে তৈরি হচ্ছে দেশের পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন। স্পিকার ও ডেপুটি স্পিকারের জন্য নির্মিত পাশাপাশি 2টি ভবনকে একীভূত করে সেখানে প্রধানমন্ত্রীর বাসভবন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভবন দুটির মধ্যে যাতায়াতের সুবিধার জন্য নির্মাণ করা হবে 2 স্তর বিশিষ্ট একটি করিডোর। সর্বশেষ আওয়ামী লীগের আমলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছিল গণভবন। তবে 2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানের সময় গণভবনে বিক্ষুব্ধ জনতা ঢুকে ভাঙচুর চালালে সেটি অকার্যকর হয়ে যায়। এখন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের জন্য টেকসই সমাধান খুঁজতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের কমিটি কাজ করছে। শুরুতে যমুনা ও হেরার রোডের কিছু বাংলো নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত সংসদ চত্বরের স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবনকে একীভূত করার সিদ্ধান্ত হয়। এদিকে নিউ ইয়র্কের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেউ লাঞ্ছিত করেনি বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, নিউ ইয়র্কের মির্জা ফখরুলকে কেউ লাঞ্ছিত করেনি, তাকে নিয়ে নানা অপপ্রচার শুরু হয়েছে, সব কিছু মিথ্যা ও ভিত্তিহীন ও মন গড়া। রিজভী আরও বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন জাতীয় নেতা। তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে জাতিসংঘের সভায় গিয়েছেন। তার নামে বিভিন্ন অপপ্রচার চলছে বলে দাবি করেন রিজভী। অন্যদিকে নিউ ইয়র্কের
থিয়ার ওয়ার্ল্ডের বার্ষিক গ্লোবাল এডুকেশন ডিনারে মর্যাদাপূর্ণ আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে নিউ ইয়র্কের এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে তার অগ্রগণী ভূমিকা এবং শিক্ষার প্রতি দীর্ঘদিনের অঙ্গীকারের স্মৃতিস্বরূপ এ পুরস্কার দেওয়া হয়। এদিকে গাজীপুরের টঙ্গীতে রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার সার্ভিসের কর্মী শামীম আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। গতকাল প্রধান উপদেষ্টা এক শোকবার্তায় ফায়ার ফাইটার শামীম আহমেদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করেন ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সুপ্রিয় শ্রোতা, এবারে স্থানীয় সংবাদ। শ্যামনগর উপজেলায় মহিলা বিষয়ক সেবা সম্পর্কিত গণশুনানি অনুষ্ঠিত। বিস্তারিত থাকছে শ্যামনগর থেকে আমাদের সহকর্মী রণজিৎ বর্মনের পাঠানো রিপোর্টে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সেবা সম্পর্কিত গণশুনানি শ্যামনগরে বুড়িগলিন ইউপির ক্লাইমেট অ্যাকশন গ্রুপের আয়োজনে উপকারভোগীদের সাথে উপজেলা মহিলা বিষয়ক অফিসের সেবা সম্পর্কিত গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আটবাঙ্গাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ গণশুনানির আয়োজন করা হয়। লিডার্সের সহায়তায় গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ান স্টেপ ক্রাইসিস সেলের প্রোগ্রাম অফিসার প্রণব বিশ্বাস, শ্যামনগর থানার এসআই কামরুল ইসলাম, বুড়িগলিন ইউপি সদস্য উমারানী মল্লিক, ইউপি সদস্য মাহতাবউদ্দিন, ইউপি সদস্য মুকিন্দ পাই। প্যানেল চেয়ারম্যান জিএম আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রকল্প সমন্বয়কারী সুব্রত অধিকারী। সঞ্চালনা করেন অনুষ্ঠানটি প্রকল্প কর্মকর্তা সুলত সাহা। শ্যামনগর থেকে রণজিৎ বর্মন, রেডিও নলতা। এদিকে ফিংড়িতে ভিডব্লিউবি কার্ডধারীদের মধ্যে চাউল বিতরণ করা হয়েছে। বিস্তারিত থাকছে ফিংড়ি থেকে আবু সালেকের পাঠানো রিপোর্টে। আজ সকাল 10টার সময় সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ভিডব্লিউবি কার্ডধারীদের মধ্যে চাউল বিতরণ করা হয়েছে। ফিংড়ি ইউনিয়নের 9টি ওয়ার্ডের 226 জন কার্ডধারীদের মধ্যে কার্ড প্রতি 30 কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। প্রতি মাসের ন্যায় চলতি মাসের চাউল আজ আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। চাউল বিতরণের সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান লুৎফর রহমান, মেম্বার ইউসুফ আলী সর্দার, মেম্বার আরশাদ আলী, মেম্বার আবু সাইদ মোল্লা, মেম্বার মাহবুব সর্দার, মেম্বার খান আব্দুল হামিদ, মেম্বার জাহিদুজ্জামান বাবু, মেম্বার সাংবাদিক মোহাম্মদ আবু সালেক, মেম্বার আব্দুর রাজ্জাক, রেবেকা সুলতানা, রত্না রানী সরকার, সালমা খাতুন ও সচিব আলকাস উদ্দিন। ফিংড়ি থেকে আবু সালেক, রেডিও নলতা। অন্যদিকে কালীগঞ্জে 2টি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে অভিযান, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা। বিস্তারিত থাকছে আমাদের শ্যামনগর প্রতিনিধি সুকুমার দাস বচ্চুর পাঠানো রিপোর্টে। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার চৌমনি বাজারে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে 2টি প্রতিষ্ঠানকে আটক করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার 23 সেপ্টেম্বর দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে দেখা যায় জনতা বেকারি অ্যান্ড কনফেকশনারি এবং বাজারগ্রাম জরি মুড়ি মিল 2টি প্রতিষ্ঠানেই বিএসটিআই এর অনুমোদন ছাড়াই খাদ্য পণ্য উৎপাদন ও বাজারজাত করছিল। জনতা বেকারিতে বিস্কুট, কেক সহ নানা ধরনের খাদ্য পণ্য উৎপাদন ও বিক্রি চলছিল। আর জরি মুড়ি মিলে জরি মুড়ি নামে অনুমোদন বিহীনভাবে মুড়ি প্রস্তুত বিক্রি করছিল। অভিযানের জন্য উভয় প্রতিষ্ঠানের মোট 50,000 টাকার জরিমানা ধার্য করা হয়। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট সতর্ক করে বলেন, ভোক্তা স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হলে অবশ্যই আইনের আলোকে খাদ্য উৎপাদন ও বিপণন কার্যক্রম চালাতে হবে। প্রশাসনের এই অভিযান এলাকাবাসী ও ক্রেতার মধ্যে সচেতনতা বৃদ্ধি করেছে। তারা এখন সংশ্লিষ্ট নিয়ম অনুযায়ী কাজ করার গুরুত্ব পাচ্ছেন। এ ধরনের অভিযান ভবিষ্যতে আরো অব্যাহত থাকবে বলে কর্মকর্তারা জানান। কালীগঞ্জ থেকে সুকুমার বাচ্চু, রেডিও নলতা।
অন্যদিকে আশাশুনিতে প্লাস্টিক ও পলিথিন দূষণ রোধে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে আশাশুনি থেকে জিএম মুজিবুর রহমানের পাঠানো রিপোর্টে। আজ সকাল 7টা থেকে 9টা পর্যন্ত আশাশুনি উপজেলায় পরিবেশ ও সুন্দরবন সুরক্ষায় প্লাস্টিক ও পলিথিন রোধে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা 11টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইয়ুথ ফর সুন্দরবন এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে ও রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নীতিশ চন্দ্র মণ্ডল, কৃষি কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাস, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, বন কর্মকর্তা রিজাউল ইসলাম, বার্ষিক এনজিওর উপজেলা কোঅর্ডিনেটর আসাদুজ্জামান, সুশীলনের নিখিল রঞ্জন এবং বিরাকের সাইদুল ইসলাম। সভা শেষে পলিথিন ও প্লাস্টিক রোধে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আশাশুনি থেকে জি মুজিবুর রহমান, রেডিও নলতা। এদিকে রতনপুর ইউনিয়নে পিপিআই ভ্যাকসিন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে রতনপুর থেকে রফিকুল ইসলামের পাঠানো রিপোর্টে। আজ সকাল 7টা থেকে 9টা পর্যন্ত কালীগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নে সাথালিয়া ললিতের মোড়ে গরু ছাগলের পিপিআই ভ্যাকসিন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএলও শঙ্কর দে, কালীগঞ্জ উপজেলা প্রাণী সেবাদানকারী অফিস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্জেন্ট উৎপল রায়, প্রাণী সেবাদানকারী উপসহকারী কর্মকর্তা মাহবুবুর রহমান মুকুল, এলএসপি প্রদীপ কুমার সর্দার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রতনপুর থেকে রফিকুল ইসলাম, রেডিও নলতা। এদিকে শ্যামনগরে পরিবেশ রক্ষায় অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে শ্যামনগর থেকে রণজিৎ বর্মনের পাঠানো আরও একটি রিপোর্টে। শ্যামনগরে পরিবেশ রক্ষায় অভিজ্ঞতা বিনিময় সভা। শ্যামনগর উপজেলায় রূপান্তরের আয়োজনে মঙ্গলবার উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে সুন্দরবনের পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। রূপান্তর সাতক্ষীরা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার এস.এম. দেলাওয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নীলডুঙ্গির টুরিস্ট পুলিশের এসআই দেবব্রত চিন্তাপুত্র ও শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সামিউল আজম মনির। সবাই বক্তারা বলেন, প্লাস্টিক ও পলিথিনের অযাচিত ব্যবহার সুন্দরবনের পরিবেশ ও প্রাণ বৈচিত্র্যের জন্য হুমকি। বক্তারা সুন্দরবন সুরক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। শ্যামনগর থেকে রণজিৎ বর্মন, রেডিও নলতা। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও নলতার বিকালের সংবাদ। আপনাদের সাথে আছি আমি আব্দুল সালাম। এবারে জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন নিউ ইয়র্কে অবস্থানরত বা সফররত ইরানি কূটনৈতিকদের কক্সকো এর মতো পাইকারি স্টোরে কেনাকাটা এবং যুক্তরাষ্ট্রের বিলাস পণ্য কেনা নিষিদ্ধ করেছে। তবে তারা চাইলে এসব পণ্য কেনাকাটা করতে পারবেন কেবল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিশেষ অনুমতি নিয়ে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র টমি গিট এক বিবৃতিতে বলেছেন, এই পদক্ষেপের উদ্দেশ্য ইরানের ধর্মীয় নেতৃত্বের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করা। তিনি অভিযোগ করেছেন, সাধারণ ইরানিরা যখন দারিদ্র্য, ধ্বংসপ্রায় অবকাঠামো এবং পানি ও বিদ্যুতের ঘাটতির মতো সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে, তখন ইরানি কর্তৃপক্ষ বিদেশি বিলাসবহুল কেনাকাটা ও সুবিধা ভোগ করছে। তারই প্রেক্ষিতেই এই পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। অন্যদিকে জাতিসংঘ আজ উদাসীনতার ভারে ভেঙে পড়ছে বলে মন্তব্য করেছেন সংস্থাটির মহাসচিব অ্যান্থনিও গুতেরেস। গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন উদ্বোধনের সময় এ মন্তব্য করেন তিনি।
এ সময় গাজার ভয়াবহ পরিস্থিতির চিত্র তুলে ধরে গুতেরেস বলেন, গাজায় ভয়াবহতা প্রবেশ করছে তৃতীয় এক দানবীয় বছরে। এই বিপর্যয় এমন সব সিদ্ধান্তের ফল যা মানবিকতার মৌলিক নীতিকে অস্বীকার করে। অন্যদিকে এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের পর পশ্চিমা সামরিক জোট ন্যাটো রাশিয়াকে সতর্ক করেছে। গতকাল ন্যাটোর মহাসচিব মার্ক রুটে এই সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন যে ন্যাটো মস্কোর এমন বিপজ্জনক পদক্ষেপ আর দেখতে চায় না এবং ভবিষ্যতে এমন কিছু ঘটলে ন্যাটোর তার মিত্রদের রক্ষা করতে প্রস্তুত। রুটে রাশিয়ার সাম্প্রতিক কর্মকাণ্ডকে ইচ্ছাকৃত অথবা সামরিক অযোগ্যতার ফল বলে মন্তব্য করেছেন তিনি জানান, রাশিয়ার এর আগেও পোল্যান্ড ও রোমানিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে। এদিকে নরওয়ে চলতি বছর 3 বার রাশিয়ার বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এনেছে। এদিকে যুক্তরাজ্য সহ ডজন খানেক পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঢেউয়ে উল্লাসে মেতে উঠেছে পশ্চিমা তীরের ফিলিস্তিনিরা। গতকাল রামাল্লা ও তুলকায়েম সহ বিভিন্ন শহরে হাজারো মানুষ পতাকা হাতে রাস্তায় নেমে আনন্দ মিছিল করেন। রামাল্লার কেন্দ্রীয় স্কোয়ারে জাতীয়তাবাদী আন্দোলনে মুখর হয়ে ওঠে পরিবেশ। সেখানে শতাধিক মানুষ ফিলিস্তিনি ও ইউরোপীয় দেশগুলোর পতাকা হাতে সমবেত হন। আব্বাসের রাজনৈতিক দল ফাতাহ ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের শীর্ষ নেতারা এ সময় উপস্থিত হয়ে হাত মেলান ও শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা এবারে খেলার খবর। গতকাল এশিয়া কাপ 2025-এর সুপার 4 পর্বের আবুধাবিতে শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যকার ম্যাচে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে 20 ওভারে 8 উইকেটে মাত্র 133 রান সংগ্রহ করে, যেখানে কামেন্দু মেন্ডিস দলের পক্ষে সর্বোচ্চ রান করেন। জবাবে পাকিস্তান 18 ওভারে 5 উইকেট হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে। শাহিন শাহ আফ্রিদি বল হাতে 3 উইকেট নেন, আর ব্যাটিংয়ে মোহাম্মদ নওয়াজ ও হুসাইন তালাতের দারুণ পার্টনারশিপ পাকিস্তানের জয় নিশ্চিত করে। ফলে পাকিস্তান সুপার 4-এ টিকে থাকলো আর শ্রীলঙ্কাকে হারের হতাশা বরণ করতে হলো। অন্যদিকে দীর্ঘ 6 বছর পর আবারও ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের CAB সভাপতি নির্বাচিত হলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। গতকাল CAB-র 94তম বার্ষিক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন তিনি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই পদে নির্বাচিত হলেন সৌরভ। এর আগে 2015 থেকে 19 সাল পর্যন্ত টানা 4 বছর এই দায়িত্ব পালন করেছেন সাবেক ভারতীয় অধিনায়ক। এদিকে শ্রীলঙ্কাকে হারানোর পর বাংলাদেশ 3 দিন বিশ্রাম পেয়েছে। এটাই আবার কাল হয়ে দাঁড়াচ্ছে লিটন দাসদের জন্য। টানা 2 দিন 2টি বড় ম্যাচ। দুবাইয়ের 40 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রায় 24 ঘন্টার মধ্যে 2টি ম্যাচ খেলার ধকল সহ্য করার চ্যালেঞ্জ তো আছেই। এশিয়া কাপের সুপার 4-এর সূচি নিয়ে ক্ষোভ রয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টেরও। আপাতত আগামীকাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে কিছু ভাবছে না টাইগাররা। টুর্নামেন্টের সবচেয়ে বড় দল ভারতকে আজ হারানোর লক্ষ্যই টাইগারদের। তাদের হারানোর আত্মবিশ্বাস বাংলাদেশ দলের আছে। সুপ্রিয় শ্রোতা, এবারে সাতক্ষীরা জেলার আবহাওয়া বার্তা। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর অনলাইন থেকে প্রাপ্ত তথ্যে জানানো যাচ্ছে যে সাতক্ষীরা জেলাতে আগামী কয়েকদিন আকাশ আংশিক মেঘলা ও সেই সাথে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আজ দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, রাতের বেলায় সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 25 ডিগ্রি সেলসিয়াস। আজ দিনের বেলায় পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় সর্বোচ্চ 9 কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। রাতের বেলায় পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় সর্বোচ্চ 7 কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। আজ দিনের বেলায় বাতাসের আর্দ্রতার পরিমাণ
84%। রাতের বেলায় বাতাসের আর্দ্রতার পরিমাণ বেড়ে 91% হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সূর্যোদয় হয়েছিল 5:53 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 5:59। শেষ হলো রেডিও নলতার বিকালের সংবাদ। এতক্ষণ সংবাদ উপস্থাপনায় ও তথ্য সমন্বয়ে ছিলাম আমি আব্দুস সালাম। সংবাদ প্রযোজনায় ও প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ রবিউল ইসলাম, সার্বিক ব্যবস্থাপনায় মামুন হোসেন। রেডিও নলতার সংবাদ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শুনতে ভিজিট করুন www.radionalta.com। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আজ রাত 9টায় শোনার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।